স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। এবারের বাজেটে জীবনযাত্রার বোঝা লাঘব করা হবে বলে জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন 2026-27 অর্থ বছরের বাজেট জীবন বান্ধব, ঋণ নয় বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ বিএনপি সরকার হাতে নিয়েছে বলেও জানান তিনি। যে কোনো মূল্যে বিএনপি সরকার তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। কিভাবে দেশের সাধারণ মানুষের ঘরে স্বস্তি ফেরানো যায় তার নানা দিক জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার দৃশ্য এবার দেখা যায়নি। কিছুটা হলে আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। 2026-27 অর্থ বছরের বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি ভিত্তির উপর দাঁড় করাতে চাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। 3 ধাপে অর্থনীতির কৌশল বাস্তবায়ন করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, উৎপাদনমুখী দেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের বিকাশে সব ধরনের সুযোগ দেয়া হয়েছে এবারের বাজেটে। কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পাবে সেই কথাও জানান তিনি। যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। জ্বালানি খাতকে স্বৈরাচার সরকার নিজস্ব ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলমান। সেই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কিভাবে হবে তার রূপরেখা দেন তারেক রহমান। একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয়, সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে কৃষিকে আরো স্বনির্ভর করতে তিস্তা ব্যারেজ নির্মাণের সকল বাধা দূর করার কথা জানান প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসী কার্ড দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি, সবকিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছো। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি
এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি, বা এই যে অন্য স্পোর্ট যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে, কলেজে কলেজে। বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে। এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। মাহাদি আমিন যখন অক্সফোর্ডে পড়তো, ওর সাথে বসে 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 আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই ইনশাল্লাহ সামনে, সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু কাজ হয়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি, ইংরেজিতে আরো যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিংয়ে অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও বাস্তবায়নযোগ্য বলেও মনে করেন তিনি। সোমবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের উপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। জানান, কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান করের বাইরে থাকবে। প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রীর সব প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেন অর্থমন্ত্রী। কর কমানো থেকে শুরু করে খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি, ব্যাংক হিসাব খুলতে ETIN বাধ্যতামূলক না রাখা এবং স্বর্ণ বিক্রিতে গেইন ট্যাক্স কমানোর মতো কয়েকটি সংশোধনীয় বাজেটে যুক্ত করা হচ্ছে। শিল্প ও সেবা খাত এবং রপ্তানি ও প্রবাস আয় অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার উপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেব।
বাজেটে কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের লক্ষ্য অর্জন ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বরাদ্দ আরও বাড়ানো উচিত। সোমবার দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত বাজেটে কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বাজেটের আকার বাড়লেও সে তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি, যা দেশের কৃষির উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশের কৃষিপণ্য সংরক্ষণে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার তাগিদ দেন রুহুল কবির রিজভী। কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা তো ক্রমান্বয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। এর আগে এনবিআর এর সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 15তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবনে কর অঞ্চল 15 এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন আহসান হাবিব। আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না থাকায় এবারও সতর্ক অবস্থান বজায় রাখতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংকোচনমূলক নীতির ধারা অব্যাহত রাখার ইঙ্গিত মিলেছে। ফলে নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে 2026-27 অর্থ বছরের প্রথম 6 মাসের এই মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন মুদ্রানীতির অনুমোদন দেয়া হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে সরকার গড় মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা 2025 সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। শিশুশ্রম প্রথমেই নিজের ঘর থেকে আগে বন্ধ করার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সভা সেমিনারে অর্থ ব্যয় না করে ছোট ছোট পাইলট প্রকল্প হাতে নেওয়া উচিত শিশু শ্রম বন্ধে। আর শিশু শ্রম বন্ধে সচেতনতার জন্য কনভেনশন সেন্টারে সুধী সমাবেশের মাধ্যমে নয়, সচেতন করতে হবে মসজিদে ইমামের মাধ্যমে। আর সবাই মিলে দেশ গড়ার আহ্বানও জানান তিনি। আমি সবাই মিলে এই কাজ, আর আমি সমাজের যারা এই বিষয়ে কাজ করেন আমি আহ্বান করবো আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, প্লিজ আসুন, আমাদের পরামর্শ দেন, আমার দরজা ওপেন আছে, আমরা বসি। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং আর্থিকভাবে সংকটাপন্ন 64টি কোম্পানিকে নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। কার্যক্রম বন্ধ বা উচ্চ ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে এক্সচেঞ্জের তালিকা থেকে বাদ দেওয়ার তাগিদ দেন তারা। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 300-র অধিক। এর মধ্যে 33টি কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। আর্থিক ঝুঁকিতে রয়েছে আরও 43টি কোম্পানি। এই দুই তালিকায় রয়েছে মোট 12টি কোম্পানি।
ঝুঁকিতে থাকা একটি কোম্পানির কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের কার্যক্রম বন্ধের পর্যায়ে রয়েছে। আমাদের এখানে 3 বছর যাবত গ্যাস নাই, প্রোডাকশন হচ্ছে না, আর এটা তো সরকারি ভাবে হয়, একটু উদ্যোগ কর্তৃপক্ষ করার তো সুযোগ নেই। তাহলে গ্যাস না থাকাতে তো ওইদিকে জানবেন যে আপনার এই টেক্সটাইল আরো 2 বছর আগে বন্ধ হয়ে গেছে। এদিকে রেড তালিকাভুক্ত 64টি কোম্পানির লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ডিএসই। বাজার বিশ্লেষকদের মতে সব কোম্পানিকে সময়োপযোগী সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা গেলে লেনদেনে আস্থা ফিরবে। ইমিডিয়েটলি ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই ডিলিস্টিং রেগুলেশনটাকে সময়োপযোগী করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিএসসি বলছে দুর্বল কোম্পানির শেয়ারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও কারসাজির ঝুঁকি কমাতে এই উদ্যোগ। তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে এসব শেয়ারে বিনিয়োগ স্বভাবতই ঝুঁকিপূর্ণ। অনেক দেশে এমন কোম্পানিকে তালিকাভুক্ত থাকার সুযোগই দেওয়া হয় না। অন্য দেশে ওরা লিস্টেড থাকে না এই সমস্ত কোম্পানি। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভেবে দেখবে হয়তো। ডিএসসির কাজটা ছিল হুঁশিয়ার করে দেওয়াই তো হয়েছে, এর বাইরে তো কিছু। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ করার পাওয়ার আছে, ডিলিস্ট করে দেয়। শুধু তালিকা প্রকাশ যথেষ্ট নয়, দুর্বল কোম্পানির শেয়ারে কারসাজি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কঠোরভাবে দমন করার পরামর্শ দেওয়া হয়। আমিও বলবো যে আমাদের বিনিয়োগকারীদেরকে জুয়াতে আসক্ত না হয়ে একটু ফান্ডামেন্টাল স্ট্রং, যাতে করে তাদের ইনভেস্টমেন্টটা প্রটেক্টেড হয়। বিশ্লেষকদের পরামর্শ, বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক প্রতিবেদন, নিরীক্ষকের মতামত এবং প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম ভালোভাবেই যাচাই করা জরুরি। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরের শেষ দিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী দেশের তৈরি পোশাক রপ্তানি। গেল 11 মাসে রপ্তানি কমেছে প্রায় 3.5%। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। এজন্য এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা বজায় রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি করার পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ার আভাস মিলছে বাংলাদেশের। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব সব রপ্তানিকারক দেশের উপর পড়লেও বাংলাদেশে এর প্রভাব যেন একটু বেশি, যার ফলে চলতি অর্থবছরের 11 মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের বাজারে স্বস্তিতে নেই বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ তথ্য বলছে, 2025-26 অর্থবছরের প্রথম 11 মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে $1,736 কোটি। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল $1,800 কোটি। সেই হিসাবে রপ্তানি কমেছে $64 কোটি বা 3.41%। রপ্তানিকারকরা বলছেন, জ্বালানি সমস্যা সহ নানাবিধ কারণে রপ্তানিকৃত পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে। এর ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ কমছে। ইউরোপের বাজার আপনার থেকে যখন মাল নেয়, সে তো আসলে ফাইনাল এফওবিটা দেখে যে ওর এখানে ল্যান্ড করতে ওই কষ্টটা কার কত হচ্ছে। এখন আপনার মজুরি কত কম আর ওর মজুরি কত, সে কিন্তু এটা দেখবে না, সে দেখবে ফাইনাল প্রোডাক্টটা ওর এখানে ল্যান্ডিং কত কম। অর্থনীতিবিদদের মতে, আমদানিকারকদের শর্তসমূহ প্রতিপালন থেকে শুরু করে ইউরোপের বাজারের অর্থনৈতিক বিষয় সহ প্রতিযোগী দেশের তুলনায় সক্ষমতা অর্জনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সক্ষমতা নির্ভর করবে পণ্যের গুণগত মান এবং কি পরিবেশে পণ্য তৈরি হচ্ছে, শ্রমিকের অধিকার রাখার ব্যাপারে কলকারখানাগুলো কীরকম সচেষ্ট আছে, সেটা কোন দেশ কতখানি সমুন্নত রাখতে পারছে, সবগুলো জিনিস বিবেচনা নিয়ে কিন্তু সামনের দিনে প্রতিযোগিতা নির্ভর করবে। এজন্য প্রতিযোগী দেশের সঙ্গে সক্ষমতায় টিকে থাকতে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই বলে মনে করেন তারা। স্বাভাবিকভাবে বায়াররা চায় যে অনিশ্চয়তার কোনো জায়গাতে ওই মোমেন্টে না যেয়ে তারা ইন্ডিয়া যেখানে নিশ্চয়তা পাচ্ছে, যেখানে এফটি হয়ে গেছে একটা, এই ধরনের কোনো জায়গায় কাজ করতে। ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা জিএসপি প্লাস একটা স্কিম আছে, সেটা সুবিধা চাইতে পারি, কিন্তু জিএসপি প্লাস সুবিধা পেলেও আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরের জন্য কিন্তু আমরা সেখানে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করতে পারবো না, এটা আমরা জানি। কাজে আমাদেরকে হয়তো একটা মুক্ত বাণিজ্য চুক্তির দিকে যেতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।
দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছে। ভরি প্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,২৫,২৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,15,142 টাকা, 18 ক্যারেটের 1,84,758 টাকা বিক্রি হবে। এর মাত্র 2 দিন আগে 27 জুন প্রতি ভরিতে 5,482 টাকা বাড়িয়ে 22 ক্যারেট স্বর্ণের দাম 2,28,556 টাকা নির্ধারণ করা হয়েছিল। দর্শক, এ ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।